স্কুল সেরে সবে ফিরেছে তোর্সা। মনটা আজ অদ্ভুত রকম ভার হয়ে রয়েছে। শেষ পর্যন্ত রুবির বিয়ে ঠিক হয়ে গেল একেবারে। কিন্তু এতে তো তোর্সার খুশি হওয়ারই কথা। কিন্তু তবুও মন এত ভার লাগছে কেন? তবে কি প্রিয় বন্ধুর বিয়েতে যাওয়া হবে না ভেবেই? রান্নাঘরে দাঁড়িয়ে রোজকার সন্ধ্যার মতোই খাবার বানাচ্ছে আজও। হু হু করে মনে পড়ে যাচ্ছে নিজের বিয়ের কথা। 9 বছরের বড় একলব্য রায়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল ওর আজ থেকে বেশ কয়েকটা বছর আগে। একলব্য রায়কে প্রথম দিন দেখেই কেমন যেন ভয় করে উঠেছিল তোর্সার। কি ভীষণ গম্ভীর, আর চোখ দুটো কেমন যেন অনুভূতিহীন। সে কথাও জানিয়েছিল বাবাকে। বাবা, এই বিয়েতে আমার ইচ্ছে নেই। একলব্য বাবুকে দেখে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। তাছাড়া আমি আরো পড়তে চাই, নিজে কিছু একটা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বোকা বোকা কথা বলো না তোর্সা। একলব্য কত ভালো ছেলে, তুমি জেনেও এ কথা বলছো? কত বড় বংশ ওদের। এমন ছেলে হাতছাড়া করলে আর পাওয়া যাবে নাকি? আর রইল বাকি পড়াশোনার কথা, সে তো ওনারা বলেছেন বিয়ের পরে কলেজ যাবে তুমি, এখন যেমন যাচ্ছ। সেদিন আর কথা বাড়ায়নি তোর্সা, চুপ করে গেছিল। কারণ জানতো কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। মায়ের মৃত্যুর পর, সেই যেদিন থেকে বাবার দ্বিতীয় স্ত্রীর আগমন ঘটেছে এ বাড়িতে, আর তারপর কেউ কোনোদিন ভাবেনি ওর কথা। তারপর শেষ অবধি তোর্সার বিয়েটা হয়েই গেছিল একলব্য রায়ের সাথে, শ্রাবণের কোনো একটা বৃষ্টি ভেজা রাতে। কলেজের ফার্স্ট ইয়ারে পড়া 18-র মেয়েটা আচমকাই আটকে পড়েছিল দম বন্ধ করা বনেদিয়ানায়। বিয়ের পরের দিনই রায়বাড়ির কর্তা মানে একলব্যের বাবা ফতোয়া জারি করেছিলেন যে রায়বাড়ির বউয়ের ড্যাং ড্যাং করে প্রতিদিন কলেজ যাওয়া, ছেলেদের সাথে একসাথে পড়া, এসব তিনি মানবেন না। তাতে নাকি রায়বাড়ির ঐতিহ্যে দাগ লাগবে। কান্না পেয়ে গেছিল সেদিন তোর্সার। রাত্রিবেলায় অপরাধীর স্বরে স্বামীকে বলেছিল, আমায় কি পড়া বন্ধ করতেই হবে? মানে কোনো উপায় কি নেই? ওর কথাটা শুনেই দপ করে জ্বলে উঠেছিল একলব্য। হিংস্র গলায় বলেছিল, তোমার সাহস তো কম নয়, আমার বাবার কথার বিরুদ্ধে আমাকে উস্কাতে এসেছ। জানো এর পরিণাম কি হতে পারে? স্বামীর জ্বলন্ত চোখ দেখে সেদিন ভয়ে কুঁকড়ে গেছিল তোর্সা। আর পরিণামটা টের পেয়েছিল পরের দিন সকালে। শাশুড়ি আচমকা আছড়ে পড়েছিলেন সুনামির ঢেউয়ের মতো। তোমার সাহস তো কম নয় গো মেয়ে, 2 দিন হলো এই বাড়িতে এসেছো আর তার মধ্যেই সংসার ভাঙার ছক কষছো। ছেলের কানে বিষ ঢালতে চেষ্টা করছিলে। শোনো বৌমা, এইসব নোংরামির পরিকল্পনা যদি ফের করো, আমি কিন্তু ঘাট ধরে বের করে দেব তোমায়। হাউ হাউ করে সেদিন কেঁদেছিল তোর্সা। এ কোথায় ওকে ফেলে দিল ওর বাবা? সেদিন দুপুরে বাবাকে ফোন করেছিল এক বুক অভিমান নিয়ে, কিন্তু ওর ফোন পেয়ে হাউমাউ করে উঠেছিল বাবা। তুই কি ভেবেছিস বলতো? ওই বাড়ি গিয়ে তুই কি শুরু করেছিস? তুই কি সংসার করবি না ভেবেছিস? শোন তোর্সা, তুই যদি সংসার ভেঙে এখানে ফিরে আসার মতলব করিস, তাহলে কিন্তু সে গুড়ে বালি। তোর নতুন মা, ভাইরা বা আমি কেউ তোকে মেনে নেব না। অনেক খরচ করে বিয়ে দেওয়া হয়েছে তোর। এখন ওই বাড়ি তোর সবকিছু। একলব্যই তোর একমাত্র আপনজন। হ্যাঁ, সেদিনকেই তোর্সা বুঝতে পেরে গেছিল এই গোটা পৃথিবীতে ওর আর কেউ নেই। কারণ একলব্য রায় মানুষটা আর যাই হোক কারোর আপনজন হবার যোগ্য সে নয়। তোর্সা যে ওর কাছে একটা শরীর ছাড়া আর কিচ্ছু নয়, সেটা খুব ভালো করেই বুঝে গেছিল। তোর্সা, কি হয়েছে তোমার? আজ এমন নীরবে রান্নাঘরে কাজ করে যাচ্ছ, গুনগুন করে গানও গাইছো না। আমি ফিরে এলাম সেটা টেরও পেলে না? মন খারাপ বুঝি? নীলাঞ্জনের গলা পেয়ে অতীত ভেদ করে বর্তমানে ফিরে এলো। একটু গলা খাকড়ে বলল, ও সরি গো, বুঝতেই পারিনি তুমি এসেছো। হাত মুখ ধুয়ে নাও, জল খাবার দিচ্ছি। কিন্তু তোমার কি হয়েছে বলো? কিছু না গো, কোনো মতে বলেই আবার কাজে মন দিল। চলে গেল নীলাঞ্জন। বুকটা টনটন করে উঠল তোর্সার। এই মানুষটাকে মিথ্যা বলতে যে ওর একেবারেই মন চায় না। এই মানুষটা না থাকলে কি হতো ওর? আজও একইভাবে তো পচে মরত ওই ঠুনকো বনেদিয়ানার অন্ধকারে।
নীলাঞ্জনের সাথে প্রথম পরিচয় যখন হয়েছিল তোরসার, তখনও ক্লাস 9। নীলদাকে পাড়ার সকলেই চিনত কম বেশি। পাড়ার খুব কৃতী ছাত্র, খুব ভালো রেজাল্ট। ক্লাস 9-এ পড়ার সময় একদিন বাবা নীলদাকে নিয়ে এসেছিল বাড়িতে। তোরসাকে ডেকে বলেছিল, এবার থেকে নীলই তোকে পড়িয়ে দেবে সায়েন্স গ্রুপটা। নীলের বিএসসি পরীক্ষা হয়ে গেছে, এখন ওর চাপ কম, তাই ও কাল থেকেই আসবে। হ্যাঁ, শুরুটা এভাবেই হয়েছিল। 9, 10, 11, 12 এই 4 বছর তোরসা পড়েছিল নীলদার কাছে। কিন্তু সম্পর্কটা যে ওই মাস্টার আর ছাত্রীর গণ্ডি পেরিয়ে কখন মনের গভীরে একটা অন্য জায়গা করে নিয়েছিল, সেটা বোধহয় টেরই পায়নি তোরসা। তবেও বুঝতো ওদিকের মানুষটার মনেও বুদবুদ পাক খায় ওকে নিয়ে। কিন্তু নীলদাকে কোনোদিনও বলতে পারেনি নিজের মনের কথা। কে জানে কেন ভীষণ ভয় করত, সেও বলেনি। শুধু ওর বিয়ে ঠিক হবার পর বিষণ্ণ ভেজা স্বরে বলল, খুব সুখী হও, এটাই চাই, তবে পড়াশোনাটা ছেড়ো না কিন্তু। তুমি আসবে তো আমার বিয়েতে নীলদা? না, ওই ছোট্ট শব্দটাই সেদিন তোরসার সব সংযম ভেঙে দেবে মনে হয়েছিল। ওর ইচ্ছা করছিল ছুটে গিয়ে নীলদাকে বলতে, ভালোবাসি, আমি যে তোমাকেই বড্ড ভালোবাসি। কিন্তু ইচ্ছা করলেই তো আর সব হয় না, তাইও সেদিন পারেওনি। রায়বাড়িতে একাকিত্বে গুমড়ে মরার দুপুরগুলোতে প্রায়ই মনে পড়তো নীলদার কথা। মনে হতো আর কি কোনোদিন দেখা হবে না মানুষটার সাথে। কিন্তু দেখা হয়েছিল, ভীষণ অপ্রত্যাশিতভাবে দেখা হয়েও গেছিল। কি একটা প্রয়োজনে যেন সেদিন তোরসা গিয়েছিল বাড়ির কাছের শপিং মলে, একাই। আচমকা দেখতে পেয়েছিল তাকে, বুকের মধ্যে ছলকে উঠেছিল রক্ত, কিন্তু ডাকতে সাহস হয়নি। তবে সে নিজে থেকেই এগিয়ে এসেছিল ওকে দেখতে পেয়ে। শুকনো হাসি মুখে বুলিয়ে জিজ্ঞেস করেছিল, কেমন আছো তোরসা? দেখতে দেখতে তো 1 বছর হয়ে গেল বিয়ের, পড়াশোনা কেমন চলছে? আমি একদম ভালো নেই নীলদা, মরে বেঁচে আছি আমি। আর পড়াশোনা সে পার চুকে গেছে কবেই। হ্যাঁ, এটাই সেদিন বলতে ইচ্ছে করছিল ওর, কিন্তু বলা হয়নি। শব্দরা বিদ্রোহ করেছিল, তাই বলেছিল, আমি ভালো আছি নীলদা, তবে পড়াশুনোটা আর হলো না বিয়ের পর। সংসারে ঢুকে গেলাম তো। তুমি কেমন আছো? আমিও ভালো, এখন একটা কলেজে পড়াচ্ছি। তবে পড়াটা ছেড়ে দিলে কেন তোরসা? সত্যি কি সংসার আর শিক্ষার এতই বেশি বিরোধ? কি জানি। যাকে, তোমার ফোন নম্বর একই আছে তো? তাহলে ফোন করব পরে। কোনোদিন ওকে ফোন করা হবে না জেনেও সেদিন মিথ্যাটা বলেছিল তোরসা, প্রসঙ্গটা এড়াতে। ঘাড় নেড়েছিল নীলাঞ্জন। কিন্তু মাসখানেকের মধ্যেই একদিন সত্যি ওকে ফোন করেছিল তোরসা। কান্না ভেজা গলায় বলেছিল, আমায় একটু সাহায্য করবে নীলদা? কি সাহায্য বলো? আমায় এই নরক থেকে উদ্ধার করবে? আমায় আবার পড়াশোনার কাছে ফিরিয়ে দেবে প্লিজ? আমার যে এই গোটা দুনিয়াতে কেউ নেই তুমি ছাড়া। কি এসব কথার মানে কি? এরা হয়তো আমাকে মেরে ফেলবে, আমি যে আর পারছি না। আগের রাতে মদ্যপ স্বামীর হাতে মার খেয়ে অসম্ভব নির্যাতিতা হয়ে সেদিন সহ্যের বাঁধ ভেঙে গেছিল তোরসার। সবটা শুনে নীলাঞ্জন সেদিন শুধু উচ্চারণ করছিল মোট 4টে শব্দ, আমি পাশে আছি তোমার। হ্যাঁ, অবশেষে পেরেছিল তোরসা। রায়বাড়ি ছেড়ে 3 বছর গার্লস হোস্টেল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছিল ও, তারপর চাকরি। এর মাঝেই সেরে ফেলেছিল ডিভোর্স। অবশেষে বছর 1.5 আগে নিজের মনের মানুষের সাথে ঘর বেঁধেছে ও। এই নাও, আজ কচুরি বানালাম। খাবারের প্লেট নীলের সামনে রাখলো ও। কি হয়েছে তোমার বলো? তোষার হাত চেপে ধরল নীল। জানো, রুবির বিয়ে পাকা হয়ে গেছে। ও তো আমার প্রিয় বন্ধু, ওই খারাপ সময়গুলোতে অনেক সাপোর্ট দিত আমায়। তবু ওর বিয়েতে যেতে পারবো না ভাবতেই খুব কষ্ট হচ্ছে গো। সে কি, কেন যাবে না তুমি? না নীল, তুমি তো জানো সেবার মিলির বিয়েতে কিভাবে অপমানিত হলাম আমি। কেউ কিছুতে হাত দিতে দিল না, এমনকি আমার ভালো বন্ধু মিলিও চাইছিল না যে আমি কিছুতে হাত দিই। উল্টে ফিসফাস শুনলাম অন্যরা বলছে আমায় দেখিয়ে, মিলি কেন ডেকেছে ওই কলঙ্কিনী নষ্টা মেয়েটাকে, স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সাথে পালিয়েছে। ছি,
কেন আমাদের সমাজের মন এত সংকীর্ণ বলতো? কোনো মেয়ে আজীবন অত্যাচারী স্বামীর সংসারে তিলে তিলে মৃত্যুবরণ করলেই সে ভালো? কেউ সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করলেই সে কলঙ্কিনী? ঝরঝর করে জল পড়ছে তোরসার দু চোখ বেয়ে। কিছু একটা বলতে যাচ্ছিল নীল, ঠিক তখনই বেজে উঠল ডোরবেল। দরজা খুলেই চমকে উঠল তোরসা। রুবি এসেছে, সাথে ওর মা। ওর অবাক ভাব দেখে রুবির মা বলে উঠলেন, ভাবছিস তো আচমকা কেন এভাবে তোর বাড়ি বয়ে ধেয়ে এলাম? আসলে তোকে একটা গুরু দায়িত্ব দিতে এসেছি। কি কাকিমা? তোরসার গলায় বিস্ময়। আমি চাই আমার মেয়েকে তার আইবুড়ো ভাতের প্রথম গ্রাসটা তুই খাওয়াবি। মানে? আমি? কেন? কারণ আমি তোকে খুব শ্রদ্ধা করি তোরসা। যে সমাজে লোকলজ্জার ভয়ে আজও লক্ষ লক্ষ মেয়ে শ্বশুরবাড়ির আর স্বামীর সব অত্যাচার নীরবে সহ্য করে নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে, সেই সমাজের মুখে লাথি মেরে তুই প্রমাণ করে দিয়েছিস মেয়েরাও পারে। চাইলে মেয়েরাও পারে সব প্রতিকূলতাকে জয় করে নিজের শর্তে বাঁচতে। তাই যে তুই সবার থেকে আলাদা। কিন্তু কাকিমা, নিজের শর্তে বাঁচতে চেয়েছিলাম বলে আজও যে আমার আড়ালে আমায় অনেকে নষ্টা বলে, কলঙ্কিনী বলে। আবার চোখ ভিজে এলো তোরসার। তোর মতো কলঙ্কিনী হতে পারলে যে বাংলার বহু ঘরের মেয়েগুলোকে অকালে ঝরে যেতে হতো না রে মা। তোরসা, আমিও পারবো তোরে তোর মতো হতে। অন্যায়ের কাছে মাথা বিকিয়ে না দিয়ে নিজের লড়াই করার মতো পরিস্থিতি এলে আমিও পারবো তো। রুবি এবার হাত ধরেছে ওর বন্ধুকে জড়িয়ে ধরে এবার হাউমাউ করে কাঁদছে তোরসা। খুশির আভা ছড়িয়ে যাচ্ছে রুবির মায়ের মুখে। মাঝে মাঝে সত্যি মনে হয় যদি বয়স থাকতে উনিও হতে পারতেন তোরসার মতো। কি মাসিমা, আমারও নেমন্তন্ন আছে তো? শুধু তোরসাকে দেখলেই হবে? আমিও তো আছি নাকি? বলেই হো হো করে হেসে উঠল নীল। হ্যাঁ বাবা, তুমি তো আছোই। তোমরা যে হরগৌরীর জুটি। এবার তো শুধু কার্তিক গণেশ আসার পালা বাকি। মাসিমার কথা শুনেই চোখ পিটপিট করে নীলের দিকে তাকালো তোরসা। নীল স্পষ্ট দেখতে পেল ওর দু গালে ছড়িয়ে পড়েছে লজ্জার গোলাপি আভা, ঠিক সেই পুরনো দিনগুলোর মতো।